ছক থেকে বেরোতে আমরা কে না চাই? আমাদের এই যে ঘ্যানঘ্যানে জীবনযাত্রা, রোজ একই রুটিন, এই সমস্তটা থেকে বাইরে বেরিয়ে আপনার মনে হয় না কোথাও একটা চলে যাই? বা আপনার যে এই যে আপনার আশেপাশের এত মানুষ, তাদের এত রকম চিন্তাভাবনা, তাদের এত রকম মতামত, সবাই যে চেষ্টা করে আপনার উপরে সেগুলো চাপিয়ে দিতে, আপনার মনে হয় না যে একদিন এই সমস্ত কিছু ভুলে আমার নিজের যেটা ইচ্ছে করছে সেইটার পেছনে আমি ছুটবো? আমি সেটাই নিতে চাইবো যেটা আমি মন থেকে চাই। এই ছক ভেঙে ফেলার ইচ্ছে আমাদের সবার থাকে। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো, সে বইটা এরকমই একটা ছক ভাঙার গল্প। কিন্তু সেটা একটা প্রেমের গল্প। এবারে সেই প্রেমের ইকুয়েশনটা সেই দুটো মানুষের মধ্যে কিরকম ভাবে ছক ভাঙছে বা সমাজের দিক থেকে, সামাজিক দিক থেকে কিভাবে ছক ভাঙার গল্পটা বলছে, সেটাই কিন্তু এই গল্পের মেইন ইউএসপি। নমস্কার, আমার নাম শ্রিয়া দত্ত। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের অন্য বসন্ত। আনন্দ পাবলিকেশন থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৩০০ টাকা। গল্পের প্রধান নায়িকা তন্নিষ্ঠা। সে পড়াশোনায় ভালো। সে আপাতত চাকরি বাকরি খুঁজছে। তার বিয়ে ঠিক হয়েছে সৌনকের সাথে। সৌনক খুবই অ্যাম্বিশিয়াস ছেলে, খুবই ভালো ছেলে, মানে সমাজ যাকে ভালো ছেলে বলে সেই ধরনের সে ভালো ছেলে। খুব হাই স্যালারি তার ইনকাম, তার সেরকম একটা ল্যাভিশ লাইফস্টাইল করার ইচ্ছে, সবসময়ই একটা মানে ৫ বছর ১০ বছরের একটা গোল সেট করা রয়েছে এবং আরো চাই, আরো চাই, আরো চাই, সবকিছু কিনে ফেলতে হবে। ক্যাপিটালিস্টিক একটা চিন্তা ভাবনা রয়েছে তার। সে এইরকম ভাবে মানুষ, সে ভীষণ বাস্তববাদী, খুবই লজিক্যাল কথাবার্তা বলে, রেগে যায় না এবং সে জানে যে সে কিভাবে নিজের ইমোশন গুলোকে কন্ট্রোল করতে হয় বা কিভাবে কোনো ডিসিশন ঠিকঠাক নিতে হয়। সে সমস্তটা বিষয় ভীষণ ক্যালকুলেট করে চলতে ভালোবাসে গোটা জীবনটা ধরে। on the other hand, আমাদের তন্নিষ্ঠা, সে পড়াশোনায় ভালো। তার নিজের কাজকর্ম নিয়ে, তার পড়াশোনা নিয়েই থাকে। তার বাড়িতে তার বাবা এবং মা। তার বাবা শুভেন্দু একটা জায়গায় চাকরি করতো এবং সেই চাকরি থেকে তার একটা স্বেচ্ছা অবসরের নোটিশ অফিস দিয়েছে। উল্টো দিকে তার মা, সেও একটা 9 to 5 করে। নিজের চেষ্টায়, নিজের জেদে এবং পরিবারকে টেনে নিয়ে যাওয়ার তাগিদেই হোক বা বাধ্যতামূলকভাবেই হোক, সে কিন্তু সেই আল্টিমেটলি রোজগারপাতিটা বেশি করে এবং পরিবারকে সেই টেনে নিয়ে যায়। তনিষ্ঠার বাবা শুভেন্দুর আরেকটা বিশাল বড় গুণ হচ্ছে যে সে একটা নাটকের দলের সাথে যুক্ত। সে সাংস্কৃতিকভাবে আর্টের প্রতি খুব ইন্টারেস্ট তার রয়েছে এবং তার নিজের কিছু আদর্শ রয়েছে, নিজের কিছু চিন্তা ভাবনা রয়েছে, মতামত রয়েছে, সেগুলোর থেকে সে বেরোতে চায় না। এই সমস্ত বাস্তববাদী চিন্তা ভাবনাগুলোকে মানে শুভেন্দু ভাবে যে কি হতে হবে, তনিষ্ঠার মা নন্দিনী ভাবে কি হয়ে গেছে, এখন কি অবস্থা, সেটাকে কিভাবে সামাল দেওয়া যায়। দুজনের দিক থেকে ঠিক এই এই সব কিছুর মাঝে তন্নিষ্ঠার জীবনে আসে অভিমন্যু। অভিমন্যু আজকালকার দিনের ছেলে হয়েও সে বিজ্ঞানের ছাত্র, কিন্তু তার সাথে সে সাহিত্যটাও পছন্দ করে। সে চাকরি বাকরি করতে চায় না। তার নিজের বিশাল কোনো একটা অ্যাম্বিশন কিছুই নেই। তার নিজের একটা পারফিউমের ফ্যাক্টরি রয়েছে, খুবই ছোট স্টার্টআপ। এবার সেই ব্যবসাটাকেই সে দাঁড় করানোর চেষ্টা করছে। সেটা তার রুজি-রুটি। কিন্তু এই পারফিউম বানানোটা তার প্যাশন। সে ভালোবেসে কাজটা করে এবং অভিমন্যু তন্নিষ্ঠার জীবনে আসার পর থেকে তন্নিষ্ঠার হিসেব বদলে যেতে শুরু করে। তার ছকে বাঁধা জীবন, ছকে বাঁধা চিন্তাভাবনা, ছকে বাঁধা দৃষ্টিভঙ্গি, এই সমস্তগুলো ধীরে, ধীরে বদলাতে শুরু করে। তখনই একটা সমস্যার সৃষ্টি হয়। সেটা হচ্ছে তন্নিষ্ঠার মনের মধ্যে একটা দোলাচল কাজ করতে শুরু করে। সে ভাবে যে আমি এতদিন ধরে যেগুলো বিশ্বাস করেছি, সেগুলো কি আদৌ ঠিক? বা আমি যে সৌনকের সাথে বিয়ে করতে চাই, আমি কি সত্যিই সেটা চাই? বা সেটা কতটা চায়? বা সে ভাবে যে মানে তার জীবনের যা কিছু সে ডিসিশন নিয়েছে, যে যা ভেবেছে, সবকিছুর উপর তার একটা প্রশ্ন আসে যে আমি কি এটা ঠিক করছি? বা আমি কি এটা আদৌ চাই? সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে। সে একটা জায়গায় আছে, তার বাবা ওকে জিজ্ঞেস করছে যে, "তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুই কেন এত মন মরা?" সে বাবাকে বিভিন্ন প্রশ্ন করছে, "তোমার সৌনককে কেমন লাগে?" এবং সে আরো প্রশ্ন করছে এবং আম ওর বাবা সেই প্রশ্ন উত্তরের একদম শেষে গিয়ে বলছে যে, "ইচ্ছে না হলে কোনো কাজ করিস না।" তনুষা বলছে, "তাহলে ইচ্ছে না করলে বিয়ে করব না?" এবারে তার যে ইচ্ছে না করা, তার যে এই যে একটা মনের মধ্যে একটা ঝড় বইছে, তার একটা নিজের পাটাটা নড়ে গেছে, এটা নিয়ে সে খুবই ভাবিত। সে ভাবছে আমি আমার আশেপাশের মানুষগুলোকে ছেড়ে বেরোবো কি করে? এই যে একটা
অদ্ভুত ইকুয়েশন চলছে। মানে এটাও আমার মনে হয় যে কোনো একটা দিক থেকে একটা ছক ভাঙারই গল্প বলে। কারণ আমাদের সমাজ এখনো অবধি যে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে সেই বিয়ের ডিসিশনটাকে আরেকবার ভাবছে। এটা কেউ অ্যাকসেপ্টই করতে চায় না। এটা কেউ ভাবতেই পারে না। এবং কোনো মেয়ে যদি এটা ভাবে যে আমি আরেকবার ভেবে দেখব যে আমি বিয়েটা করব কিনা, তখনই কিন্তু তার দিকে আঙুলটা ওঠে। এই গল্পটার মেইন ইউএসপি যেটা সেটা হচ্ছে এখানে খুব বিশাল কিছু নেই। এখানে খুব ছোট, ছোট মানডেইন একটা রোজনামচা একটা সাধারণ জীবনযাত্রা আমাদের মনের ভেতর যে ধূসর জায়গাগুলো রয়েছে, যে কালো জায়গাগুলো রয়েছে, সেগুলোকে সামনে আনা, যেগুলো আসলেই হয়। এটা আমাদের দৈনন্দিন জীবনের গল্প। হ্যাঁ, এটা প্রেমের উপন্যাস আমি মানছি। কিন্তু সেইটার মধ্যেও তো একটা প্রেমটাও তো আহামরি যে একটা বিশাল কিছু সেরকমটা তো নয়। সেটাও তো আমাদের মানে একটা চাকরির মতন। আমি চাকরি করি, আমার অফিসে একটা দায়িত্ব আছে। আমি যদি প্রেম করি, আমার প্রেমের সে সম্পর্কটার প্রতিও একটা দায়িত্ব আছে। তো সেটাও তো আমাদের একটা জীবনযাত্রারই মানে জীবনযাপনেরই একটা অংশ। তো আসলেই এটা যতই দোলাচলের কথা বলুক, যতই সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের কথা বলুক, অভিমান, ভালোবাসা, অভ্যেস বা একটু এই ছক ভেঙে বেরোনোর গল্প, এই সমস্তটা কিছু নিয়েই কিন্তু অন্য বসন্ত। অন্য বসন্ত কোনো ফ্যান্টাসি নয়। অন্য বসন্ত কোনো একটা মানে লার্জার দ্যান লাইফ নয়। অন্য বসন্ত আসলে আমাদের গল্প। অন্য বসন্ত মধ্যবিত্ত মানুষদের জীবন যাপনের গল্প এবং বেঁচে থাকার গল্প এবং অবশ্যই প্রেমের গল্প। আপনাদের যাদের ছক থেকে বেরোনোর খুব ইচ্ছে বা এই চারকোনা বাক্সটা থেকে ছিঁড়ে বেরিয়ে একটা প্রাণ ভরে শ্বাস নেওয়ার খুব ইচ্ছে, তাদের জন্য ডেফিনিটলি অন্য বসন্ত। এটার একটা সিনেমাও হয়েছে। আমি বলব যে যারা সিনেমাটা দেখেছে তাদের বইটা খুব একটা ভালো লাগবে না। কিন্তু যারা সিনেমাটা দেখেনি তাদের জন্য বইটা ভালো লাগবে। তাদের খুবই ভালো লাগবে। তো যারা সিনেমা দেখেননি প্লিজ বইটা পড়ুন। যারা সিনেমাটা দেখেছেন তারাও বইটা পড়তে পারেন। আজকের মতো এটুকুই। বাঁচতে থাকুন। মানুষকে বেঁচে থাকার উৎসাহ দিতে থাকুন। আমাদের চারপাশে প্রচুর মানুষ বিভিন্ন ধরনের মানসিক সমস্যার মধ্যে রয়েছেন। গতকাল অনিক দত্ত মারা গেছেন এবং তাকে নিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচুর লেখালেখি, প্রচুর বিভিন্ন কথাবার্তা উঠে আসছে এবং তার মধ্যে একটা বড় অংশ উঠে আসছে যে উনি ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন। আমার বক্তব্য হচ্ছে যে কেউ মারা যাওয়ার পরে এটা প্লিজ বলতে আসবেন না যে উনি ডিপ্রেশনের মানুষই ছিলেন। যদি এটা আগে থেকে জানা থাকে, সেই মানুষটিকে সাহায্য করুন, তার পাশে থাকুন এবং প্রেমে পড়ুন। বারবার প্রেমে পড়ুন। প্রেমে পড়া খুব ইম্পোর্টেন্ট। ভালো থাকার জন্য প্রেমে পড়া খুব ইম্পোর্টেন্ট। নিজের মনটাকে ভালো রাখুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা বই নিয়ে, নতুন আলোচনা নিয়ে। আজকের মতো টাটা!